প্রথমে সকলকে শুভ সন্ধ্যা জানাই। আজ হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে 977তম ক্লাস, বুধবার 26/8/2026। আজকে আমাদের আলোচনার বিষয় একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, ফলিক প্রেস ড্রাগ, হোমিওপ্যাথি, অরামমেট। অরামমেট পর্ব 3 নিয়ে আলোচনা করবেন আমাদের স্যার অমরনাথ চক্রবর্তী স্যার। আলোচনা করা হবে কেন্টের বই থেকে। তো আপনারা পাশাপাশি কেন্টের বইটি হাতের কাছে রাখবেন, সুবিধা হবে। আমি স্যারকে অনুরোধ করছি আজকে আলোচনা শুরু করার জন্য। স্যার শুরু করুন। একটা খারাপ খবর হচ্ছে যে আমার ওই লাইটটা কেন জ্বলছে না বুঝতে পারছি না। আমি চার্জ দিয়ে রেখেছিলাম, কিছু একটা গন্ডগোল হয়েছে, জ্বলছে না। ওটা হলে আলোটা ভালো হয়। এখন কি করা যাবে, বিশেষ কিছু আলো করা যাচ্ছে না। আমার একটু অসুবিধা হবে, আমি তো এমনিতেই চোখে একটু কম দেখি। আচ্ছা, এবার তুমি রেকর্ড করা শুরু করো। আমি শুরু করবো? হ্যাঁ স্যার। হ্যাঁ, রেকর্ডটা চালু করো এবার। আমরা অরাম মেটালিকাম নিয়ে আলোচনা করছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো সিমটম কে অ্যানালাইসিস করা নয়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা পেশেন্ট কি করে অরাম মেটালিকাম হয়, একটা পেশেন্ট কি করে ন্যাট্রামি হয়, একটা পেশেন্ট কি করে স্টেমসেল দিয়ে হয়, একটা পেশেন্ট কি করে সালফার হয়। শুধু কি সিমটম দিয়ে হয়? তা একটা ছোট গল্প বলে ইয়ে করছি, আমি এটা বারবার বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি, এরকম সহজ গল্প দিয়ে বলি, আপনি একদম ঘরোয়া গল্প থেকে বলছি। একটি মেয়ে তার বাবাকে বলল, বাবা আমি মাংস খাবো। বাবা শুনলেন মেয়ের ইচ্ছে, তারপর ভাবনা চিন্তা করলেন, কারণ বাবা তো তার টাকা পয়সার ব্যাপার আছে, তারপর তার শেষ তার মায়ের শরীরের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার থাকে। সেগুলো সব ভাবনা চিন্তা করে মেয়েকে সে ভীষণ ভালোবাসে। তাই তার স্ত্রীর সঙ্গে কথা বললো, দেখো এরকম বলছে, কবে আনা যায় বলো দেখি। না তুমি তাহলে অমুক দিন আনো। ব্যাস, সিদ্ধান্ত হয়ে গেল। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এটা হলো। হওয়ার পর কি হলো, যেদিন খাওয়া হবে সেদিন কি হলো না, বাজার থেকে মাংস আনা হলো। মাংসের সঙ্গে আনুষঙ্গিক যা যা মশলা বা সবজি লাগে সেগুলো সব আনা হলো। তারপরে সেগুলো রান্না হলো। রান্না হওয়ার পর তারপরে সে বাটিতে করে দিল, ভাত মেখে খেলো কি রুটি দিয়ে খেলো, যাই হোক খেলো। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে কি, এই যে মাংসটা খাবো, এই মাংসটা খেতে গেলে তার আগে অনেকগুলো পর্ব আছে। সেই ইচ্ছে, মেয়ের ইচ্ছেটা থেকে শুরু হয়েছে। ইচ্ছাকে বাদ দিতে কিছু হয় না। তাহলে আমাদের যে যা কিছু কর্ম, সেখানে ইচ্ছাকে বাদ দিয়ে কিছু হয় না। এবং ইচ্ছার পর কি হচ্ছে, তার একটা পদ্ধতি আছে, একটা প্রসেস আছে। এই প্রসেসের পর তারপর কি হলো, রান্নার মশলা আছে, সেই রান্নারও আবার প্রসেস আছে। সবাইকে একভাবে মাংস রান্না করে? মাংসটাকে যদি ফল ধরি, তাহলে এর সূত্রটা কোথায়? সূত্রটা তো ইচ্ছার মধ্যে। আমরা কিন্তু এই ফলটা নিয়ে নাচানাচি করি বেশি। এই ফলটা এলো কিভাবে, তার বৈশিষ্ট্যটা কি, এটা না বুঝলে কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন। ওই সিমটম ডক্টর বলতে যেটা যে চ্যানেল ইয়ে করে ব্যাংক করে করেছেন, সেটাই হবে। প্যালিয়েশন সাবমিশন গুলোকে কিওর বলে চালাবেন, মিথ্যার স্তূপের উপর দাঁড়িয়ে থাকবেন, অর্থরোজগার করবে, সুনাম অর্জন করবে, বিবেক কি করবে? মানুষের সর্বনাশ করে এইসব রোজগার করা হবার কি উচিত? কি অ্যানিম্যাল সেই শিক্ষা দেয়নি আমাদের? অ্যানিম্যাল মিথ্যাবাদীদের সম্পর্কে বলেছে যে তোমরা হাত দিও না। মিথ্যাবাদী বিরাট কিছু অপরাধী আছে, খুনি তো নয়। তাহলে বুঝতে পারছেন যে আমাদের কিন্তু এই বিশুদ্ধতার এই জায়গাটা দরকার আছে। তাহলে এই যে পদ্ধতি, যেটা এটা আমাদের আমরাকে বোঝার চেষ্টা করি, কেন্ট এখানে কিন্তু এই প্যাথোলজিক্যাল ডিজিজের সঙ্গে মেন্টাল সম্পর্কে যে কি নিদারুণ সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে, এই জায়গাটা থেকে তুলে ধরেছে। আমরা যারা হোমিওপ্যাথি করি, অনেকেই বলে হয়তো সিমটম দিয়ে হয়ে যাবে। না না, সিমটম দিয়ে সব হবে না।
আনুষঙ্গিক ব্যাপারগুলো তো থাকবে। আমি মাংস খাবেন বলে শুধু মাংস খেলে যে আপনার খাওয়া যাবে মাংস, মাংস করতে আর কিছু লাগবে না? এই যে ভাবনাগুলো আমাদের হচ্ছে ভাবনার গন্ডগোল। এইবার দেখুন, তাহলে আমি এটাকে জার্নি অফ দ্য সিমটম বলে, এটি ইনক্লুডিং ইন দ্য জার্নি অফ দ্য পেশেন্ট অ্যাজ ওয়েল এজ অলসো। এই জার্নিটা না বুঝলে আপনি মায়াজমও চিনতে পারবেন না। মায়াজম কোনো মুখস্থের বিষয় নয়। জ্যান্ত মেটেরিয়া মেডিকা, দ্যাট মিনস আপনার পেশেন্ট আপনাকে দেবে, আপনার বোঝার ক্ষমতা থাকলে আপনি বুঝবেন, নাহলে বুঝবেন না। এই যে অরাম মেটেরিয়াল পেশেন্ট, আমি এর আগে আলোচনা করেছি, ডিটেলস ওখানে যাওয়া সম্ভব নয়, আমি জাস্ট টাচ করে যাচ্ছি। অরাম মেটেরিয়াল মূল ব্যাপারটা কিরকম হচ্ছে, যেমন এর ঔজ্জ্বল্য আছে, সোনা তো খুব উজ্জ্বল ধাতু, এই জন্য দাম বেশি, লোহার থেকে তো বেশি কার্যকরী নয়। হ্যাঁ, লোহা হচ্ছে সভ্যতাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, এটা তো তা নয়। এটা একমাত্র মানে অর্থের জন্য বা ওই অর্থ মানে অলংকার পড়ার জন্য ইত্যাদি কাজে লাগে, আর ধনী ব্যক্তিদের নাচের শিল করা হয়, এর বেশি বিশেষ কিছু নেই। যদিও হ্যানিম্যান এই মহার্ঘ বস্তু ধাতুটাকে ওষুধে রূপান্তরিত করেছে। এবার হচ্ছে এখানে যতটা উজ্জ্বলতা দেখছেন, এর ব্যাকগ্রাউন্ডে ঠিক ততটাই কিন্তু এর অন্ধকার দিক আছে। এইটাই হচ্ছে অরাম মেটালিকের মূল দিক। এবং সে কি করে, সবসময় সে ভাবে যে আমার ভুল হয়েছে, আমাকে কেউ ভালোবাসে না, বা আমাকে কেউ অবহেলা করছে, এবং সে নিজের ভুলের জন্য নিজেকেই গালাগালি দেয়। এইরকম তার একটা প্রবণতা আছে, সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা, সব সময় তার নেগেটিভ চিন্তা ভাবনা তার মধ্যে চলছে। আচ্ছা, আপনার কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ স্যার, পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবার হচ্ছে কি, যে এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো এরকম সবসময় আছে। এই যে নেগেটিভিটি যেটা, এটা লক্ষ্য করে একটা সহজ উপায় হচ্ছে কি, সোরার ঠিক বিপরীত অবস্থাটা হচ্ছে সিফিলিস, মানে বিশেষত মেন্টাল ক্ষেত্রে। তাহলে এইবার হচ্ছে কি, এখানে একটা কেট বলেছেন, কি বলেছেন না, এই যে লিভারের এনলার্জমেন্ট অফ দ্য লিভার, এটা কি বলছেন, এটা মোর অর লেস স্যাডনেস, মিলানকোলি এন্ড হোপলেসের সঙ্গে জড়িত, অ্যাসোসিয়েটেড। আমরা তো এনলার্জমেন্ট অফ লিভার তো আমরা জানি। এখানে যদি মার্কারির কথা কেন বলেছেন, কিন্তু মার্কারি ছাড়া আরো এক কারণে এনলার্জমেন্ট হতে পারে। এনলার্জমেন্ট অফ লিভারের সঙ্গে রিলেটেড কে কে আছে না, হোপলেসনেস, স্যাডনেস, মিলানকোলি। এই দুটো ডিকশনারি মানে, স্যাডনেস আর মিলানকোলি ডিকশনারি মানে এক পাবেন, কিন্তু এটা একটু মানে একটু বলে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। সেটা হচ্ছে স্যাডনেস এর ক্ষেত্রে ধরুন একটা এক্সাইটিং কজ থাকবে, এবং সেই এক্সাইটিং কজ এটা তো সাময়িক, এটা কিছু পরে কেটে যাবে। মিলানকোলির ক্ষেত্রে এক্সাইটিং কজ থাকতেও পারে, নাও থাকতে পারে পেশেন্টের ক্ষেত্রে, কিন্তু এটা প্রফাউন্ড, এটা ডিপ, সহজে যাবে না। যদি না থাকে তাহলে আমাকে বুঝতে হবে কোথায়। একটা পেশেন্টের আপনি যতই সিম্পটম কালেকশন করুন, তার এক্সাইটিং কজ এবং আপনার মেইনটেনিং কজ যদি বার না করতে পারেন, তার ওই লাইফ স্পিয়ার থেকে, তার ওই বাবা মা বলুন বা তার অতীত থেকে, বর্তমানে তো পাননি, তাহলে কিন্তু কেসটা বড় গন্ডগোল হয়ে যাবে। কেসটা ওই প্যালিয়েশন সাপ্রেশনই হবে। যারা ফলো আপটা বোঝে তারাই সত্যটাকে বোঝে, যারা বোঝে না তারা কমে গেলেই বলে ভালো হয়ে গেছে, যেটা অন্য প্যাথিরা বলে থাকে। এবং এখানে কেন্ট একটা দারুণ কথা তিনি বলছেন, কি বলছেন, অরা প্রডিউসেস সাচ অ্যাফেকশন অফ দ্য লিভার as well as associate with the cardiac affection. Cardiac affection মানে হার্টের অ্যাফেকশন, মানে হৃদপিণ্ড সংক্রান্ত অ্যাফেকশন। তারপর কি বলছে, এন্ডোকার্ডাইটিস। এই যে দেখুন, এখানে আপনি যদি অ্যানাটমি না জানেন তাহলে আপনি বুঝবেনটা কি করে। কার্ডাইটিস, আইটিএস আছে মানে ইনফ্লামেশন আছে, এন্ডো মানে ভেতরে, কার ভেতরে, হার্টের ভেতরে। হার্টের ভেতরে 4টে চেম্বার আছে, এই চেম্বারের ভেতরে যে লাইনিং আছে, সেই লাইনিং এ হচ্ছে, এবং এটা হলে কি হবে, একটা ইনফ্লামেটরি প্রসেস, যেরকম ভাইটাল আলকার চলে, জ্বর আসবে, শীত করবে, হ্যাঁ, এই ধরনের তার ফিচার্স গুলো তার থাকবে, বমি টমিও আসতে পারে, অসম্ভব কিছু না। হার্ট, তাহলে এখানে কি বলছে, তার সঙ্গে ড্রপসি অফ দ্য হার্ট, ইনফ্লামেশনাল ড্রপসি হতেই পারে। অ্যান্ড রিউমেটিক অ্যাফেকশন, রিউমেটিক হার্ট ডিজিজ আপনারা জানেন, রিউমেটিক অ্যাফেকশন হতে পারে।
এবং এই যে যেগুলো হবে এখানে কি দেখতে পাবেন, এখানে কি দেখতে পাবেন, এই রকম রোগ যাদের আছে, এই লিভার এনলার্জমেন্ট ধরুন, হার্টের এইসব রোগ টোগ যেগুলো আছে, সেখানে আমি কি দেখতে পাবেন, ইউ উইল নোটিস whereas the affection মানে এই যে ভালোবাসা, স্নেহ, মমতা, এই যে অনুভূতিগুলো যেগুলো, হ্যাঁ, affection are preeminently disturbed in mental disease, that there is either cardiac weakness, endocarditis, enlargement of the heart, or some organic functional disease of the heart. হার্টের যত ধরনের ডিজিজ আছে তার সঙ্গে কিন্তু এইগুলো সব যুক্ত হয়ে আছে। আপনি যখন রেকর্ড করেন বা আপনারা যখন এরকম পান, তখন কি আপনি মেন্টাল সাইডটা খোঁজেন? এগুলো খোঁজেন না, কখনোই খোঁজেন না আপনারা। তারপরে বলছেন এইগুলো আমাদের খুঁজতে হবে। যখনই আমরা এরকম পাবো, লিভার এলিনোরেজ পাবো, হার্টের রোগ পাবো, পাবো, তখন কিন্তু আমাদের তার পেশেন্টের লাইফে হোপলেসনেসটা দেখতে হবে। হোপলেসনেসটা না দেখলে হবে না। এই ধরুন আপনি নিজের ক্ষেত্রে একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, শুধু আপনার চিন্তা ভাবনাটাকে উস্কে দিচ্ছেন। ধরুন একটা পেটের রোগ, পেটের রোগের অনেক রোগের নামে আপনারা চিকিৎসা করেন। পেটের রোগ, পেটের রোগের মধ্যে হোপলেসনেসটা আসছে কি করে? আরে বাবা, তার খাওয়ার তো ইচ্ছা আছে, খেয়ে সামলাতে পারে না, তাহলে কি করবে? সে তো ভয় খেতে পারছে না, তাতে কি সে আনন্দ থাকবে? মানে বলুন না, আপনার খুব একটা সন্দেশ করার ইচ্ছে হয়েছে, একটু হয়তো একটু একটু ইয়ে কি বলে আপনার বেগুনি খাওয়ার ইচ্ছে হয়েছে, খেতে ইচ্ছেই হতে পারে, খেয়েই দেখছেন গন্ডগোল শুরু হয়ে গেল। উফ ভগবান, উফ, সবাই তো খাচ্ছে, আমার কেন এই অবস্থা? তো বলে আপনি যদি খেতে না পান, তাহলে আপনি হোপলেস হবেন নাকি হোপফুল হয়ে যাবেন যে হ্যাঁ এবার আমি সহ্য করতে পারলাম না, পরে বারে নিশ্চয়ই পারবো? হোপফুল আসবে না তো, এটা যেমন হোপ আসবে না। তারপরে কি হবে, স্যাডনেসও আসতে পারে। স্যাডনেস মানে সাময়িক কষ্ট। ও সবাই খায়, বোনেরা খাচ্ছে, ভাইরা খাচ্ছে, বাবা খাচ্ছে, আমার ঠাকুরদা খাচ্ছে, উফ আমি পাচ্ছি না, বাচ্চা বাচ্চা ছেলেরা খাচ্ছে, মনটা একটু খারাপ হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে আসতে হচ্ছে, কি করবো, সহ্য না হলে আর কি করবো? এইভাবে সান্ত্বনা দিয়ে স্যাডনেসটা কেটে যায়। মিলানকলি যদি থাকে, মিলানকলি ছেলেটা তার বাপ এসে কি বলে, জানেন, বাচ্চা ছেলে খেলবে, হাসবে, কুলবে, ওর ডাক্তার ওর মুখে হাসি দেখতে পাই, সে কি বলবে যে স্যার ইয়ে মিলানকলি তো বলতে পারবে না, সে তো বলে ও বিষণ্ণ, বিষণ্ণতা বলে। স্যাডনেসে বিষণ্ণতা বলছে। দেখুন, বিষণ্ণতাটা তো টেম্পোরারি ব্যাপার, স্যাডনেসটা, কিন্তু মিলানকলি তো এবং এখানে কেন বলছে টেরিবল মিলানকলি, একটু একটু মিলানকলি নয়, কন্টিনিউয়াস তার মধ্যে একটা এরকম মিলানকলি তার চলছে, বিষণ্ণতা তার চলছে। আপনাকে যদি খেতে না পারেন, ওই পকেটে পয়সা আছে, আপনি দেখতে পাবেন যে এই যারা সুগারের পেশেন্ট বা যারা থাইরয়েডের পেশেন্ট, বিশেষ করে সুগারের পেশেন্ট, এগুলো লোক বেশি, তো দেখবেন ডাক্তারবাবু পকেটে পয়সা, খেতে পারি না। আমি আপনার জীবনটাই ব্যর্থ, আপনি নিয়ম মেনে। এবার তার লাইফ কখন বলি, পুরো কেস এগোনি করার পর তখন বলি আপনার এই লাইফ স্টাইলে ভুল করেছে, এই জন্যই আজকে আমি ব্যর্থ। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা কিরকম। তাহলে এইটা, এই যে লাইফস্টাইল ডিজিজ, লাইফস্টাইল ডিজিজ এরা কি বলবে? অ্যানিম্যাল বহু আগে লাইফস্টাইল ডিজিজের কথা বলে করেছেন। আপনারা রিচার্ড হেলের বই পড়ুন, শুনতে পাবেন। অন্যপ্যাথি কি বলবে? অ্যানিম্যাল অনেক আগে লাইফস্টাইলের কথা বলে গেছে, লাইফস্টাইলটাকে সংশোধন করতে হবে, না করলে হবে না। তাহলে এটা পরিষ্কার হলো যে তাহলে আপনারা যদি এই ধরনের ডিজিজ যদি পান, সেই ক্ষেত্রে তার মেন্টাল স্ট্যাটাসটা কিন্তু খুব ভালো করে আপনারা দেখে নেবেন। আজকাল তো অনেকেই পেটের রোগের চিকিৎসা করে, ক্রনিক চিকিৎসা করে। তো পেটের রোগের চিকিৎসা করতে গেলে ওই জায়গাটা দেখতে হবে। পেটের রোগী বেশিরভাগই ইরিটেবল হয়, ইরিটেবল প্রচন্ড হয়, ভীতুও হতে পারে, উল্টাও হতে পারে, প্রচন্ড ভীতু। ওই যে খেলে সহ্য হবে না, ভয় ভয় থাকে, কোন রকম একটু লোক করে একটু খেয়ে নিল, আবার গন্ডগোল হবে, ভয়ে মরে, কেউ তো শান্তি পায় না। এবার তারপরে কি বলছেন, কেন কি বলছেন, যে এখানে বলেছে যে মার্কারি মলম টলম ব্যবহার করার ফলে এইসব ঘটনাগুলো ঘটে। তো মার্কারি এখন তার ব্যবহার হয় না, ভারত তো এইভাবে ব্যবহার হয় না। তাহলে কি এখন কি লিভার নেই, এন্ডোকার্টাইটিস নেই, না ইয়ে নেই কি বলে আপনার ওই হার্টের ট্রাবলস নেই? কোনটা নেই? সবই তো আছে। তার মানে যে কোনো জায়গা থেকে যদি এরকম ঘটনা যদি ঘটে, তখন আমরা কিন্তু এটা ভাববো। তাহলে এই ধরনের যে মেন্টাল স্ট্যাটাসটা আসলে পরে,
তখন কিন্তু আপনার এই ধরনের রোগগুলো হতে পারে। প্যাথোলজি দেখেই চোখ বুঝলে হবে না, প্যাথোলজির সঙ্গে বুঝতে হবে এর সঙ্গে কোনটা রিলেটেড আছে, এটা আমাকে দেখতে হবে। এটা রিলেটেড না না দেখলে আপনি বুঝতে পারবেন না। প্যালপিটেশন, হার্ট বলছে আমার বুকটা খুব ধড়ফড় করে, হ্যাঁ, তা প্রথমেই তো আপনাকে আগে দেখতে হবে অ্যানেমিক কন্ডিশন আছে কিনা। যদি অ্যানেমিক কন্ডিশন না থাকে, দেখে যদি আপনার মনে হয়, তখন আপনাকে প্রথম ভাবতে হবে তার অ্যাংজাইটি লেভেলে কিছু আছে কিনা। কারণ ওটার সঙ্গে অ্যাংজাইটির সঙ্গে খুব রিলেটেড ব্যাপার আছে। যারা খুব ক্রনিক অ্যাসিডিটিতে ভোগে, সব কিন্তু ক্রনিক, সেখানেও কিন্তু অ্যাংজাইটি ওরি থাকে। তো সেটা যদি আপনি না বার করতে পারেন, তাহলে আপনি কি করবেন? কিছুই করতে পারবেন না। ওইগুলো তো মেনটেনিং কজ বা এক্সাইটিং কজ। তাহলে এইবার হচ্ছে কি, আপনি এখান থেকে এইগুলো, তাহলে এইরকম রোগের ক্ষেত্রে আপনাকে মেন্টাল সাইডটা কিন্তু আপনাকে বার করতে হবে। না করতে পারলে, বিশেষ করে হার্ট অ্যাফেকশন এবং লিভার অ্যাফেকশনের ক্ষেত্রে, তাহলে এখানে কেন্ট কি অসাধারণ কথাটা বলেছে, বুঝতে পেরেছেন? দেন ইট অ্যাপিয়ার্স, এই যে মেন্টাল কন্ডিশন গুলো হয়, এই যে হোপলেসনেস, তারপর মিলানকোলি, স্যাডনেস, তারপরে বলছে কি, দেন ইট অ্যাপিয়ার্স টু স্প্রেড in the remedy from the will to the understanding, the intellectual portion of the man become involved. তারপরে আস্তে আস্তে তার কি হচ্ছে, প্রথমে উইলে যাবে, ইচ্ছাতে যাবে, ইচ্ছার পর কি হবে, তারপরে উইলের পর কি হবে, আন্ডারস্ট্যান্ডিং চলে যাবে, বোধগম্য, এবং তার ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি, তারপরে কি উইল, আন্ডারস্ট্যান্ডিং এবং ইন্টালেক্ট, তিনটেকেই সে অ্যাফেকশন করবে পরপর। এটা করলে তো আপনার সবই গন্ডগোল হয়ে গেল। এটাই তো এখানে কেন্ট বলতে চেয়েছেন। থিঙ্ক হোয়াট এ স্টেট ইট ইজ ফর এ ম্যান হু হ্যাজ বিন ইন গুড কন্ডিশন অফ দ্য হেলথ। একটা মানুষ খুব গুড কন্ডিশনে আছে, অ্যান্ড রেসপেক্টেড ইন হিজ বিজনেস সার্কেল, তার বিজনেস সার্কেল, সে যে ব্যবসা করে সেই সার্কেলে সবাই তাকে খুব সম্মান করে, শ্রদ্ধা করে। টু হ্যাভ এ ডিজায়ার টু কমিট সুইসাইড, তার কিন্তু সুইসাইড করতে ইচ্ছা করে। এই সুইসাইড কথাটা বলতে গিয়ে অ্যানিম্যাল, আমি কদিন আগে এর আগে দুটো তিনটে আগে ওই ইয়ে থেকে, ওই ক্রনিক ডিজিজ থেকে, অ্যানিম্যালের ক্রনিক ডিজিজ থেকে আমরা কিন্তু কি বলেছি না, অ্যানিম্যাল ওখানে নির্দেশ দিয়েছে সুইসাইড হলে তার মেথড অফ সুইসাইডটা দেখতে হবে, এটা কিন্তু বুঝতে হবে। একটা ইয়ে আমাদের সময় মনে আছে, আমরা যখন ছোটবেলা দেখতাম, ক্যাম্পোস খেয়ে মারা গেল, ঘুমের ট্যাবলেট খেয়ে মারা গেছে, 30টা ট্যাবলেট খেয়েছে মারা গেছে। সে কি করে পেলো না, ওই মায়ের ঘুম হচ্ছে না, একটা ট্যাবলেট দাও তো, এরকম করে করে সপ্তাহে একটা করে, এরকম করে করে কয়েক মাসে সে জড়ো করেছে। তার মানে এই যে মরার জন্য সে যদি সপ্তাহে একটা করে কি যদি জোগাড় করে, তো 4টে করে হয়েছে, তাহলে এইটা জোগাড় করতে কতটা সময় লেগেছে? 7-8 মাস সময় লেগেছে। এই 7-8 মাস ধরে সে কিন্তু এই প্ল্যানিংটা চালিয়ে গেছে, কাউকে বুঝতে দেয়। এই যে মানুষটা এই পদ্ধতিতে মারা গেল, দিস ইজ সাইকোটিক ফেনোমেনন। আপনারা যখন সুইসাইড করে, তখন আপনারা কি দেখছেন? জিজ্ঞেস করে, হ্যাঁ গলায় দড়িতে মারা গেছে, তখন আমরা রেপার্টারি খুলে দেখেন কি না, বাই হ্যাং। ওইটুকু দেখলে হবে না, বাই হ্যাং, অন্য কোনো উপায় নেই বলে বাই হ্যাং হতে পারে, তো অন্য কোনো উপায় তার ওই মুহূর্তে নেই, সেই জন্য সে বাই হ্যাং করেছে। এটা তো হতে পারে, অসম্ভব কিছু নয়। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে এখানে তার করলো কেন, এই মোডাস অপারেন্ডিটা বুঝতে, কেন করলো, কিভাবে করলো, এইটা হচ্ছে মূল ব্যাপার। আবার কোনো পেশেন্ট আছে দেখবেন, খুব সামান্য পরীক্ষা একটু রেজাল্ট খারাপ হচ্ছে, মা হয়তো বলছে, কিরে তুই এত কষ্ট করে তোদের পড়াই, জানিস তো আমরা গরিব মানুষ, কিন্তু একটু মন দিয়ে পড়তে পারিস না, এরকম করে 2-একটা কথা বলে পড়া চলে যায়, জুড়ে পড়ে মনে যায়। দ্যাট ইজ ইম্পালসিভ ইন নেচার। ইম্পালস কিন্তু হচ্ছে আমাদের শরীর ম্যানিফেস্টেশন, যখন সেটা ডিস্ট্রাকটিভ পর্যায়ে চলে যাবে, তখন সোরাসিটিস কম্বিনেশন, দ্যাট টিউবারকুলার, এই জায়গাটা আপনি না বুঝে, এইবার আপনি এটা বুঝলেন, এখান থেকে তার ওই বংশহিষ্টিটা পাচ্ছেন। এইবার তার ওই ওই রকম সিমটম, মানে সোরাসিটিস কম্বিনেশন কে আছে, ওই বংশহিষ্টির সঙ্গে তার বর্তমান সিমটমের সঙ্গে ট্যালি করুন মাঝামাঝি, নাহলে আপনি কি করে টোটালিটিটা করবেন, কি করে একটা পিকচার কি করে আঁকবেন? পিকচার আঁকতে গেলে তো এটা তো ম্যাথমেটিক, এটা কি একটা সুতো, সুতো সুতো দিয়ে ফুলগুলো বাঁধতে হবে সাজিয়ে গুছিয়ে, তবে তো মালা হবে। আবার সুতোটা যদি না থাকে,
ফুল দিয়ে আপনি কি করে মালাটা হবে, কি করে হবে না? মালা হলে তবে তো পড়াতে পারবেন, নাহলে তো পড়াতে পারবেন না। এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো, এইগুলি আপনাদের আমি তুলে ধরতে চাইছি। তারপর হচ্ছে ইউ উইল সি আদার কাইন্ড অফ ইনস্যানিটি, আরেক ধরনের ইনস্যানিটি আপনারা দেখতে পেতে পারেন। and a breaking down or a state of feebleness of the intellect. ইন্টালেক্ট হচ্ছে মানে তার বুদ্ধি বৃত্তি পুরো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম এরকম দেখতে পারেন। হি ক্যান নট থিঙ্ক নর রিজন, সে কোনো যুক্তি চিন্তা করতে পারে না, কেন সে বেঁচে থাকবে এই যুক্তিটা তার মধ্যে আসে না। হিজ অ্যাফেকশন আস প্র্যাকটিক্যালি ইনট্যাক্ট, বাট হি ফাইনালি গোজ ইনটু দ্য স্টেট অফ ইম্বেসাইলিটি। ইম্বেসাইলিটি মানে কি, তার চিন্তা ভাবনা জড়বুদ্ধি বা মূর্খ বা চিন্তা ভাবনা করার ক্ষমতা তার থাকে না। হি বিকামস ওয়াইল্ড, সে কি হয়ে যায়, ওয়াইল্ড হয়ে যায়। ওয়াইল্ড হয়ে যায় মানে কি, মানে ওয়াইল্ড মানে বলতে যাচ্ছে উন্মত্ত হয়ে যায়। এখানে ওয়াইল্ড মানে হচ্ছে পশু, মানে উন্মত্ত হয়ে যায়। চোখটা হারিয়ে গেল। ওয়াইল্ড অ্যান্ড কমিটস সুইসাইড ফ্রম ইম্পালস। আয় দেখো, কমিট সুইসাইড ফ্রম ইম্পালস, তাহলে হ্যানিম্যানের নির্দেশনাটা মেনে কেন তো দিয়েছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে তো। ফলে এরকম উদাহরণ অনেক কিছু আমরা দিতে পারি, না দেওয়ার কোনো কারণ নেই। আমি এক পরকীয়ার একটা কেস বলছি, এটা পরকীয়ার কেসের ঘটনা বলছি আপনাকে। তা পরকীয়া কিসের জন্য সে করে, শুধু এটা একটা তার চরিত্রহীন যদিও হলেও অনেক সময় সত্যি কারণ থাকতেও পারে। পরকীয়া মানে দোষী তা নয়, কিন্তু তার তো সেক্সুয়াল ডিজায়ার থাকতেই পারে, এবং সেটা যদি পরিপূর্ণ না হয় তখন সে অন্য কোনো ভাবে সেটাকে ইয়ে করতে যায়, তখন সমাজ সেটা মানে সমাজের তো একটা আইন কানুন আছে, সবাই তো নিজেকে রেস্ট্রিক্ট করতে পারে না। পরকীয়া করার যদি একটা জিনিস খুব পজিটিভ, সে বাঁচতে চায়, সে জীবনটাকে উপভোগ করতে চায়। তার উপভোগের পদ্ধতিটা সঠিক না হতে পারে, উপভোগ করতে চায়। কিন্তু ঘটনা হচ্ছে কি, যে এই যে সে পরকীয়া করছে বা ইয়ে করছে, এটা সমাজ তাকে মানবে না, সে মনে মনে জানে, জেনেও সে করে। এইটাই তো টিউবারকুলাস স্টেট, জানবে জেনেও তার ইচ্ছেটাকে সে ইয়ে করতে পারছে। এবার যদি অন্যদিক থেকে টিউবারকুলার কথা বাদ দিই, তার এখানে কি হচ্ছে, তার ইন্টারনেট তাকে কাজ করছে না, ইন্টারনেট বলছে না এটাতে করা উচিত না, আমি তো জানতে পারছি, আমি জানি তো, তবু আমি করছি। ইন্টারনেট কাজ করছে না, তার ইচ্ছেটা কি হয়ে গেছে, পারভার্টেড হয়ে গেছে। এটা করলে যে তার সম্মান নষ্ট হবে, তার পরিবারের সম্মান নষ্ট হবে, সেটাও সে ভাবতে পারছে না। তাহলে বোঝা গেছে একটা কাজ থেকে শুধুমাত্র ওই যে পরকীয়া করছে ওটা লিবার্টিনিজম, আমি রুব্রিকটা নিয়ে নিলাম, মানে ওই কি বলে লিবার্টিনিজম বাংলাটা কি হবে, যারা লম্পট 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 ধরে নেবে, লম্পটটা তো ফল, তার আগে এই কন্ডিশনগুলো দেখতে হবে না, না দেখে করা যাবে কি, কত কারণে হতে পারে সেই কারণটা তো আমাকে জানতে হবে, এবং সে কিভাবে পরকীয়াটা করে সেই পদ্ধতিটাও জানতে হবে, কি ধরনের বুদ্ধি খাটায় এটা জানতে হবে। না জানলে আপনি পেশেন্টটাকে চিনতে পারবেন না, বুঝতে পারবেন না। তাহলে কি হলো না, এখানে তারপরে বলছে sometimes a state come on, no disturbance in the man's intellectual nature. কিছু কিছু ক্ষেত্রে হয় কি, তার ইন্টেলেকচুয়াল নেচারে কোনো রকম তার কোনো ইয়ে হয় না, ওই কোনো রকম তার কোনো অসুবিধা হয় না। and has been observed, it is in fact it is sound, একদম সুন্দর। he has been sound in his business, তার বিজনেসে খুব সাউন্ড, মানে ভালো বিজনেস করছে, অ্যাফেয়ার্স মানুষের সঙ্গে মিশছে, বা অ্যাফেয়ার্স গুলো এগুলো খুব সুন্দর করছে। he has been a good father, সে একজন খুব ভালো বাপ। he has been observed by those around him to be intelligent, যারা আশেপাশে আছে তারা দেখতে পাচ্ছে মানুষটি অত্যন্ত বুদ্ধিমান, এটাও সে দেখতে পাচ্ছে। but he has silently brooded over its state, সাইলেন্টলি মানে নীরবে বা চুপচাপ, সে কি করছে তার ওই
স্টেটের উপর ওই ওই যে তার ওই নেগেটিভ চিন্তা, মরার চিন্তা, চুপচাপ সে ভেবেই চলেছে। বাইরে এগুলো যা যা সব ভালো কাজ করছে, কিন্তু ভেবে চলেছে। আর হাং ইন দ্য রুম, এইখানে একটা ব্যাপার আছে। এখানেও তো কিন্তু ইয়ে করছে, এখানেও কিন্তু কি করছে, এখানেও কিন্তু সেই গোপনই তো করছে। তাহলে এটা সাইকোসিস নয় কেন, এটা সিবিলিটি কেন? এইটা হচ্ছে মজার জায়গা। সাইকোসিসের মধ্যে একটা ব্যাপার আছে কি, সে কিন্তু অ্যাকচুয়ালি মরতে সে বাধ্য হয়, এবং সে সে প্রসেসটা এমনভাবে সে রান করায়। এই রানটা যেটা করায়, এই রান করানোর জন্য সে চট করে সে মরতে পারে না। আর একটা ব্যাপার হচ্ছে কি, তার এই মরার পেছনে সাইকোটিক পেশেন্টের মরার পেছনে চট করে সে মরবে না। অন্যের ক্ষতি হোক, অন্য মরে যাক, সেটা সে খুব পছন্দ করে। নিজে মরবে কখন? যখন তার ইগো হার্ট হবে। ইগো হার্ট না হলে সে সহজে মরবে না। এবং সাইকোটিক পেশেন্ট গোপন কখন করে, এবং সাইকোটিক পেশেন্টের গোপন প্রিয়তাটা কিন্তু নিজেকে লুকাবার জন্য, আত্মরক্ষার জন্য করে। সাইকোটিক পেশেন্ট গোপন, এটা তো গোপন প্রিয়তা করে সুসাইড করছে। সাইকোটিক পেশেন্ট তাহলে সে গোপন প্রিয়তার পেছনে আত্মরক্ষার জন্য সে করে। বেশিরভাগ ক্ষেত্রে আত্মরক্ষার জন্য করে, বেশিরভাগ ক্ষেত্রে। যেমন ধরুন বিভিন্ন রকম মেন্টাল ডিজিজ গুলো যেগুলো আছে, সেখানে আইসোলেট করে নিয়ে, নিজেকে আলাদা করে নিয়ে একটা তার আলাদা জগৎ করে ফেলে। এই জগতের মধ্যে বাস করে, এই বর্তমান জগতের সঙ্গে তার রিলেশন থাকে না। এই যে ব্যাপারটা, যেটা এইটা হচ্ছে সাইকোসিস জায়গা। এবং সিবিলিসের জায়গাটা কোথায়? এখানেও একটা ইয়ে করছে বটে, সব কিছু ঠিক আছে, কিন্তু ওই যে এত কিছু ঠিক থাকা সত্ত্বেও কিন্তু সে মরে যাচ্ছে। এই জায়গাটা যে সিবিলিসের জায়গা। আর সাইকোটিক পেশেন্ট একটা কিছু ঘটতে হবে, না ঘটলে পরে সে কিন্তু কোন রকম ওই ইগোতে হার্ট না হলে, আমি একটু আগে বলেছি ইগোতে হার্ট হলে সে সুসাইড করে। ইগোতে হার্ট হতে গেলে কিছু এক্সাইটিং কজ লাগবে, তো এক্সাইটিং কজ ছাড়া তো হবে না। বলে গোপন হলেই চোখ বুঝে স্ট্যাম্প মেরে দেবেন সাইকোসিস, এটা করা যাবে না। সেখানে কিন্তু উইথ এক্সাইটিং কজ আর মেনটেনিং কজ সেখানে থাকবে। এর ক্ষেত্রে কিন্তু সবকিছু ভালো, তাকে সবাই সম্মান করে, তাকে সবাই ভালোবাসে, তার ব্যবসা খুব ভালো চলছে, সে অত্যন্ত ইন্টেলিজেন্ট, সবাই এত কিছু ভালোর মধ্যেও সে কিন্তু ওই কালোটাকে সে বেছে দিচ্ছে। এইখানে কিন্তু ব্যাপারটা দুটো পার্থক্যটা বোঝাতে পেরেছি। দুটোই কিন্তু হাইট, দুটো হাইটের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা না বুঝলে তো আপনি গন্ডগোল পাকিয়ে ফেলবেন। কারণ ব্যাপার হচ্ছে যে ওই মরতে গেলে আপনি অরাম মেটালিজমের কথা ভাববেন, কারণ এটা হচ্ছে আপনার ইয়ে ওই সিফিলিটিক ড্রাগ। মেডোনিয়াম চুজা দিয়ে কত মরার লোক ঠিক হয়ে গেল। ভুড়ি ভুড়ি এখন তো ওইগুলোই বেশি আসে, ওইগুলোই বেশি পাওয়া যায়। আচ্ছা, এরপরে তার কি হলো, সে কিভাবে মারা গেল সেটা বললাম। এ ম্যান ক্যান হ্যাভ অ্যাফেকশন for all sorts of things and perversion of the affection, but his intellect will guide him not to show his lives or desire to the world. বলছি ইন্টালেক্ট মানে কি? বুদ্ধিবৃত্তিতে আমরা বিচার বিবেচনা করি, তো বুদ্ধি বিবেচনা করে আমরা ভাবি কোনটা করতে হবে, কোনটা করা যাবে না, কোনটা সামনে বলা যাবে না, কোনটা পেছনে বলতে হবে, বা কোনটা চেপে যেতে হবে। তার জন্য যে আমরা কষ্ট পাই তা তো নয়, এটা তো বুদ্ধির দ্বারা আমরা বাছাই করি, সিলেক্ট করে রিজেক্ট করি। এটা তো আমরা বুদ্ধিকে কাজে লাগাই, এটাই আমাদের সাধারণ নিয়ম। কিন্তু যদি এগুলো পারভার্সন হয়, তখনই তো গন্ডগোলটা হবে। দ্য অ্যাফেকশন cannot be seen, but man's intellect is subject to inspection. বলছেন যে আমরা কি দেখবো, আমরা কোনটা দেখবো? মানুষের ইন্টেলেক্টটাকে দেখবো, ইন্টেলেক্টটাকে আমরা দেখবো। হি, চোখে একটু অসুবিধা হচ্ছে আলোটার জন্য। দি অ্যাফেকশনস cannot be seen, but man's intellect is subject to inspection. বলছে যে আমরা তো ওই ইয়েটাকে বলে ইন্টেলেক্ট বা বুদ্ধিটাকে তো আমরা তো ঠিক দেখতে পাই, এরকম ব্যাপারটা নয়। সরি একটু ভুল বললাম। স্নেহ মমতাটাকে তো দেখতে পাই না, চট করে বুঝতে পারি না আমরা। ইন্টেলেক্টে তার কাজকর্ম কথাবার্তার মধ্যে দিয়ে আমরা তো বুঝতে পারি।
সেই কথাটা এখানে বলছেন, হি ক্যান নট কনসিল হিজ ইন্টালেক্ট, সে কখনোই তার ইন্টালেক্ট বা বুদ্ধিকে কিন্তু লুকোতে পারে না। যে বুদ্ধিমান তাকে আপনি ঠিক ধরে ফেলবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। and we shall see that the affection are interior and they are covered with cloth. তাহলে কি হলো, the affection are, কোথায় গেল এই লাইনটা, হারিয়ে গেছি, the affection cannot be seen but man seen as পড়েছে, he cannot conceal her, এটাও পড়েছে, সে তার বুদ্ধিকে লুকোতে পারে না কি। and we said that affection are interior, affectionটা স্নেহটা হচ্ছে ভেতরের জিনিস, গভীরের জিনিস, that are covered with cloth, মানে ওই ছদ্ম দিয়ে যে ছদ্মবেশ দিয়ে ঢাকা আছে, affectionটা ভেতরে লুকিয়ে আছে, তার ছদ্মবেশে ঢাকা আছে। কি বলছে, they are the innermost, ওটা ভেতরের জিনিস, hidden from the inspection, hidden মানে দেখে সেটাকে বোঝার মতো যাবে না, ভেতরে তার এই যে লুকিয়ে আছে এই অ্যাফেকশনটা, এই যে ভালোবাসা, স্নেহ, মমতা ইত্যাদি, এটা উপর থেকে সেটা বোঝা যাবে না। but the understanding is outermost garments, আন্ডারস্ট্যান্ডিং মানে তার এই বোধগম্যতা, আমি তো তার বোধ শক্তি দেখে তো বুঝবো মানুষটা এরকম অমুক তমুক, এই বোধ শক্তিটা হচ্ছে উপরের জামা, যেমন জামা পরলে যেমন আমাদের শরীর ঢাকা পড়ে যায়, এখানে ওইগুলো চাপা পড়ে গেছে উপরে, এইটা দেখে আমরা বুঝতে পারবো। তাহলে বোঝা গেছে এই যে কেন যে উদাহরণটা দিয়েছেন, এটা অসাধারণ উদাহরণ, বারবার এটা না করলে হবে না, বুঝতে পারা যাবে না। তারপরে বলছেন, এই যে বলছেন and hides this affection just as does the garments he wear over, জামা পরে যেমন শরীরটা ঢাকা পড়ে যায়, তুমি এইভাবে সে হাইড করে, এখানেও অ্যাফেকশনটাকে হাইড করছে। the affection that Oram resembles are the light into the very innermost nature of the man, মানুষের একদম এই যে অরাম মেটেরিয়ালের যে নেচারটা, যেটা ইনারমোস্ট মানুষের এটাকেই সে প্রকাশ করে। তাহলে দেখা গেল কি, যে একটা মানুষ সুইসাইড কিন্তু হঠাৎ করে না, এবং অরাম মেটালিজমের পেশেন্ট, এই যে এর মধ্যে গল্পগুলো দেখলাম, সেই পেশেন্টটা খুব আনন্দময়, ভীষণ আনন্দ, পড়াশোনা ভালো করছে, প্রেম করছে, ভালোবাসা করছে, খেলছে ফেলছে, সবকিছু ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কোথা থেকে তার এই উদয় হয়ে গেল, কারো ভালোবাসা থেকে আসতে পারে, কারো রেজাল্ট খারাপ হলে সেখান থেকে আসতে পারে। রেজাল্ট খারাপ হলে সবাই তার অরামের দিকে যাবে না, সবাই যাবে না, কে কোন দিকে যাবে সেটা নির্ভর করছে ম্যাথমেটিক স্টেটের উপর নির্ভর করছে। ফলে আমাদের এই জায়গাটা বুঝতে হবে যে আমরা কিভাবে একটা মানুষ সুইসাইডের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সুইসাইডের দিকে যখন এগিয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সেই পেশেন্টটা তার আগে কি কি আছে, হোপলেসনেস আছে, হ্যাঁ, হোপলেসনেস পেতে পারি, মিলানকুড়ি পেতে পারি, এগুলো পাবোই আমরা। এবং এগুলো তো এইরকম একটা টেন্ডেন্সি বুঝলে অনেক আগে এটা বোঝা যায়, যখন একটা লিভার এনলার্জমেন্ট হয়েছে, হার্টের কোনো রকম ফাংশনাল ট্রাবলস আপনার হয়েছে, যখন দেখি তখনই বুঝতে হবে দেয়ার ইজ সামথিং রং, এখানে মেন্টাল স্টেটে হয় হোপফুলনেস আছে, নাহলে তার মিলানকুড়ি আছে, স্যাডনেস আছে, স্যাডনেসটা তো কেটে যাবে, মিলানকুড়ি চট করে কাটে না। এই যে জায়গাটা যদি আপনি না বুঝতে পারেন আগে থেকে, এইখানে আমার এইটা লাগবে, এই মেন্টাল চিন্তা কোথায় আছে খুঁজে বার করতে হবে, যদি এই বোধটা না থাকে আপনি তাহলে করবেন কি করে, আমি পেশেন্টটাকে জিজ্ঞেস করবেন কি, আন্দাজে ভিড় পারবেন না। এটাই তো কেয়ারটা আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, যে আমরা কোন ক্ষেত্রে কি ধরনের আমরা সার্চিং করব। তা আপাতত আজকে আমি এইটুকুই বললাম, আর আমি করিনি, এই কেসটা খুব জটিল জায়গা, মেন্টাল সাইড তো বেশি আলোচনা করিনি। কেউ যদি অ্যাড করতে চান, সিনিয়র কেউ যদি থাকেন তাহলে অ্যাড করতে পারেন, আদারওয়াইজ প্রশ্ন করলে আমার জানা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ডাক্তার পিন্টু, আপনি ভিডিওটা বন্ধ করে দেবেন।
আমার ভিডিওটা খোলা আছে। স্যার একটা বিষয় জানতে চাইছিলাম, স্যার বলবো কি? হ্যাঁ, বলবেন না কেন? স্যার ওই যে বলছি স্যার, আপনি আলোচনাতে বললেন যে মানে হ্যানিম্যান স্যার যে বলছেন যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট বিষয়টা, এটা কি ক্রনিক ডিজিজে বলছেন নাকি অর্গান অফ মেডিসিনে বা কত নম্বর না না, অ্যাক্রোনিম আছে? বিষয়টা কিভাবে বলছেন এটা ক্রনিক ডিজিজে আছে, ক্রনিক ডিজিজে আছে। আর অর্গাননে ওইভাবে নেই। অর্গানে ওই যে বলছে না, রিমুভ দ্য এক্সাইটিং কজ, মেনটেনিং কজ। শুধু মেন্টাল ক্ষেত্রে আপনি ধরুন একটা সেখানে আপনার ইয়েটা করতে হবে না, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে না। একটা পেশেন্ট হয়তো ড্যাম ঘরে শুতে বাধ্য হয়, তাকে বলতে হবে না। আমি একটা বাতের পেশেন্ট এরকম হয়েছিল, বস্তির ঘর, ড্যাম ঘরে শোয়। এবার আমি তাকে কি করে খাটে শুতে বলবো? খাটে শুলে পরে তার ব্যথাটা অনেক কম হয়, খাটে শুতে পারে না, সবসময় তো খাট পায় না। এই হচ্ছে তার ব্যাপার। ভদ্রলোক খাট পায় না, বলছে যে বেশিরভাগ সময় আমার মেয়ে, অনেকগুলো মেয়ে তো, 4-5টা মেয়ে, ওরা আসে, জামাই আসে, ইয়ে আসে, ওই আমি আর খাটে শুবো কি করি? এখানে শুলেই আমার ব্যথা যন্ত্রণা এত বাড়ে, কি বলবো আপনাকে ডাক্তার। তাকে আমি কি করলাম, ঘর তো পাল্টাতে পারবো না, ঘরটা উঁচু করা যাবে না। বাবা, উঁচু করা যাবে? একটা ইট গাড়তে দেয় না ডাক্তারবাবু। তখন আমি বললাম প্লাইউড কিনুন। প্লাইউড কিনে তাকে শুতে বললাম। এটা কিনলে হয়ে যায়, 6 বাই ইয়ে করুন, 6 বাই 3 ইয়ে করুন না, প্লাইউডটা পেতে। এটা হচ্ছে ইয়ের ওই কুপুরি বাই, ড্যাম্পের কুপুরি বাই, ঠান্ডার কুপুরি বাই, বা এইটা যখন দিলাম ওটা দিয়ে আপনার সেরে গেল। তাহলে এইবার ব্যাপারে এটাও তো লাইফস্টাইলটাকে চেঞ্জ করলে না। আপনারা বুঝে করুন আর না বুঝে করুন, লাইফস্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে। রোগের সঙ্গে লাইফস্টাইল হচ্ছে এক্সাইটিং ফ্যাক্টর বা মেনটেনিং কজ হিসেবে আছে, সেইটা আপনাকে খুঁজে বার করতে হবে। আমি কথাটা বোঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ। বুঝতে পেরেছি জায়গাটা তো? ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে? আচ্ছা, স্যারকে ধন্যবাদ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। কেউ যদি কিছু অ্যাড করতে চায়, অনেকে উপস্থিত আছেন, অ্যাড করতে পারেন। আজকে স্যার পার্থপ্রদীপ চৌধুরী স্যার আসেননি। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যতটুকু আলোচনা হলো আপনারা প্রশ্ন করুন। একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, প্রশ্ন নেই, তোমরা সবাই বুঝেছে। অরাম মেটালিকা লাগে। আমি নিজে কতগুলো অল্প বয়সে অরাম মেটালিকা আমি ঠিক সময় দিতে পারিনি, যার জন্য পেশেন্টগুলো সুইসাইড করে মারা গেছে। এই বছর 2 আগে একটা ঘটনা ঘটেছে, আমি তাকে বুঝতে পারিনি। এটা হচ্ছে আমার ব্যর্থতা। আমি দেবো কি দেবো না, আমার তাকে দেয়া আছে একটা ডিপ্যাক্টিং ড্রাগ দেয়া ছিল, ন্যাট্রামিউর দেয়া ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে ভেতরে বাড়িতে যে গন্ডগোলটা হয়েছে সেটা মারা যাওয়ার পর জানতে পারলাম তার বৌমার কাছ থেকে। আমি যদি ওইটা যদি জানতে পারতাম যে তার বৌমার সঙ্গে ঝামেলাটা হয়েছে, তাহলে কিন্তু আমি ন্যাট্রামিউর যেহেতু উন্নতি ছিল, সবকিছু ভালো ছিল, আমি চুপ করেছিলাম। কিন্তু ওই যে কন্ডিশনটা তার ভেতরে যে ডেভেলপ করেছে এটা ধরতে পারি। খুব আফসোস, আমার বিরাট আফসোস। কি করবো, নয় যে না করলে ভুল তো হবে, আমাদের সর্বজ্ঞ নয়। আচ্ছা, আচ্ছা, কারো সুইসাইড নিয়ে কারো ইয়ে হয়েছে, জিনিসগুলো পরিষ্কার হয়েছে? সাইকোটিক সুইসাইড বা সিভিলিটিক সুইসাইড, এগুলো নিয়ে পরিষ্কার হয়েছে কি আপনাদের? জি স্যার, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এই মেথড গুলো নেবেন। মেথড গুলো নিলে পরে যেমন ধরুন আমরা একটা সোজা বলছি কিভাবে এগুলোকে ম্যাথমেটিক লিঙ্কটা কি করে করতে হয়। যেমন সে বলল যে হ্যাঁ, ওই লুকিয়ে লুকিয়ে সে ইয়ে করেছিল, লুকিয়ে লুকিয়ে সে বীজ জোগাড় করেছিল। হ্যাঁ, বীজ জোগাড় করে একদিন খেয়ে সে মরে গেল। এই যে লুকিয়ে লুকিয়ে করলো, গোপনে গোপনে করলো, দ্যাট ইজ সাইকোটিক নেচার। এইবার এই পেশেন্টের মধ্যে কি দেখা, বাচ্চাটার মধ্যে কি দেখা যাচ্ছে, তার যেটা বাচ্চা আছে সেটা কি দেখা যাচ্ছে, ও তো মারা গেছে।
এবার তার যে সন্তান, যেটা সন্তানের মধ্যে কি দেখতে পাচ্ছি, তার সন্তানের মধ্যে ব্যাপার হচ্ছে খুব চাপা প্রকৃতি, খুব চাপা প্রকৃতি। ও যে কি ভাবছে সেটা কেউ জানতে পারে না। বলে ও চট করে বলে না, ও কি কষ্ট বা কি মুখ করে না চট করে। ও কি হয়েছে তো বল, চুপ করে আছিস কেন, মুখ টেনে লাগছে না, ও কিছু না, এমনি তোমরা ভুল দেখছো, কিছুতেই বলবে না, চট করে বলবে না। এই যে তার চেপে রাখার চাপা প্রকৃতি, দিস ইজ অলসো সাইকোটিক। কি কোথা থেকে পেল? ওই যে মায়ের যে চাপা, চাপা দিয়ে সে লুকিয়ে ওটা খেয়েছে। সে কি মধ্যিখানে ওই যে বিষটা যে জোগাড় করেছে অল্প অল্প করে, তা ব্যাপার হচ্ছে যে এই যে জোগাড়টা 20 বার ধরুন ট্যাবলেট ধরুন জোগাড় করেছে যে, তো সেটা তো প্রতিদিন তো সে একটা জোগাড় করেছে, প্রতিদিন কি একবার ভাবেনি যে না আমি মরবই, না না মরাটা উচিত হবে না আমার, না না আমাকে মরতেই হবে, এই দ্বন্দ্বটা কি তার হয়নি? যখন থেকে জোগাড় করে যাচ্ছে দিনের পর দিন, এই দ্বন্দ্ব তার ভিতরে হয়েছে, না হলে কিন্তু সেটা করতে পারে না। সিকিউরিটি পেশেন্ট হচ্ছে কি ধুম করে চলে গেল, তারপরে যখন ঝুলে পড়লো তখন ভাবছে আমার ছিঁড়ে গেলে ভালো হয়, আর তো ছিঁড়বে না। আরেকটা বছর খালি ঘর মাসের মধ্যে দিয়েছিল, খালি ভেঙে নিয়ে পরে মাথা ফাটা পেটে গেছে। তারপরে বলছে ডাক্তারবাবু জীবনে আমি আর সুইসাইড করতে যাবো না, ও মাথাটা আমার এমন লেগেছে, সেলাই হয়েছে কত 10টা না 12টা, আর জীবনে আমি মরতে যাবো না। সেটা বোঝা যাচ্ছে এইগুলো হচ্ছে আলাদা ব্যাপার। আমি তুমি ঝুলে পড়া, ঝুলে পড়ার পরে তো যেই গলায় লাগতে শুরু হয়েছে তখন তো ছাড়াবার চেষ্টা করছি, কিন্তু কপাল ভালো যে ওটা ভেঙে পড়ে গেছে, নাহলে আমি ওখানেই কত। এরকম কপাল তো এরকম থাকে অনেকের, তাই না? তাহলে আমার এই বইয়ের মধ্যে পাবো তো বিষ খেয়ে মারা গেলে এগুলো পাবো তো, তারপরে গলায় দড়ি দিয়ে মারা গেলে এটাও তো পাবো। কিন্তু কিভাবে সে করলো, দড়িটা দড়িটা করলো কি, অন্য গ্রাম থেকে দড়ি কিনে নিয়ে আসলো, নিজের গ্রাম থেকে কিনলো না। বোঝা গেছে ব্যাপারটা? এই জিনিসগুলো তো বুঝতে হবে, তবে তো বুঝতে হবে যে সাইকোলজি দড়ি মানে সে তো তা নয়। ওখানে দেখবেন দড়ি দিয়ে ঝুলছে, আর্সেনিকও আছে, ন্যাট্রাম সালফার আছে দেখবেন। আমি তো, এটা তো সিকিউরিটি শরীর স্টেট, ওটা সাইকোলজি স্টেট, কি করে হচ্ছে? হ্যাং মানেই ওই হ্যাং দিয়ে করতে যাবে না, হ্যাং তো হচ্ছে রেজাল্টের, কিভাবে সে মরলো, তার আগে তার ভাবনাগুলো কি ছিল, কি পদ্ধতি ছিল, ওইটা হচ্ছে মূল ব্যাপার। ওইটা না ধরতে পারলে আমি বিপদে পড়বো। বুঝতে হয়েছে? সরি পেশেন্ট কিভাবে হতে পারে? সাইকোটিক তো একটা বুদ্ধি করে, প্ল্যানিং করে, বা আগে থেকে ভাবতে চিন্তা করে লোকাই কি বললো, বা সিম্পলিটি শরীর হচ্ছে জেনারেলি মরতে চায় না, কিন্তু মান সম্মানের ভয় থাকলে পরে, ইজ্জতের ভয় থাকলে সে তখন নিজেকে শেষ করে দেয়। বুঝে গেছে? জি স্যার। স্যার বুঝতে পারছি টিউবারকুলাস স্যার। টিউবারকুলার বলে কিছু আছে আমার জানা নেই, আমি যে আমি যে বেশি জানি না তো। ও না, অনেকে বলে টিউবারকুলার, ডায়ালিসিস, আমি তো বলছি রিংওয়ার্ম বলছে, রিংওয়ার্ম বলছে, রিংওয়ার্ম একটা মাধ্যম বলছে, টাইফয়েড একটা মাধ্যম বলছে, এত মাধ্যম সেটার মতো মাথায় আমার বুদ্ধি নেই, তিনটে কিছু সামলাতে পারছি না। তারপরে স্যার টিউবারকুলার তো একটু প্রসিদ্ধ, বাকিগুলো না একটু কম বলে, মানে কম মানুষ বিশ্বাস করে। বিশ্বাসের প্রশ্ন নয়, যুক্তির প্রশ্ন। জি স্যার। এই তিনটে ফান্ডামেন্টাল মাধ্যম, এর হচ্ছে ইয়ে আছে, প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ আর টার্সিয়ারি স্টেজ আছে, ঠিক আছে? যেমন সিপিলিসের হচ্ছে প্রাইমারি স্টেজে স্যাঙ্কার আছে, স্যাঙ্কার পর তারপর হচ্ছে তার বিভো বিভো এগুলো হবে সেকেন্ডারি স্টেজে হবে, টার্সিয়ারি স্টেজে কি হবে, নার্ভের ডিজেনারেশন হবে। এই যে তিনটে স্টেজ আছে এই মায়াজমের, এইগুলো যে স্টেজ, কিন্তু ওই যে আবুল তাবুল যে যা পাচ্ছে মায়াজম একটা প্র্যাকটিস ধরে নিয়ে মায়াজমের নাম করে দিচ্ছে, এরা কোন, এরা আদৌ হোমিওপ্যাথি করে কিনা আমার সন্দেহ আছে। ওই নিয়ে দেখুন পরে করে এই এই লোকগুলো কি করছে, এই লোকগুলো একটা করে নাম দিচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই তিনটে মায়াজমের বাইরে কিছু আসবে না, হবে না। এবার মিক্স মায়াজম যখনই হবে, টিউবারকুলার তো মিক্স মায়াজম, সোরাসিবিলিস কম্বিনেশন হতে পারে, টিউবারকুলার মায়াজম তো নয়, ওই জন্য টিউবারকুলার ডায়াবেটিস বা স্টেট, এবং সোরা সাইকোজ আসবো তো, আমি সোরা সাইকোজ আমি বলেছি, টিউবারকুলার স্টেট বলেছি তো, সুইসাইডের মধ্যে তো বলেছি, বলেছি তো কথা বলে, ভিডিওটা শুনবেন,
আমি কথা বাদ রাখি না। আচ্ছা বলুন। বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ এবং স্যার, এর আগে আমরা জানতাম যে সুসাইড মানে সিফিলিস, আর আচিল মানে সাইফিলিস, এরকম। তারপরে বুঝলাম স্যার আচিল, সঠিক, সিফিলিস, সাইকোটিক তিনটেই হয়, সুইসাইডের ক্ষেত্রেও তাই। তাই তো, সত্যি তাই তো। এমনই ফিক্সড আইডিয়া ছিল আমাদের, এটা অনেকটাই কেটে গেছে। না জানলে অনেক শান্তি, জানলে বড় বিপদ, প্রেসক্রিপশন করাই মুশকিল। আচ্ছা, আজকের আলোচনা যতটুকু হলো, আর কারো কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন প্রশ্ন আছে? থাকলে করুন স্যারকে। না, প্রশ্ন নেই। আচ্ছা, আচ্ছা, একটা একজন ভদ্রলোক, ওনাকে ওনার অফিসাররা খুব ইনসাল্ট করতে 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 হট করে একদিন সেন্সলেস হয়ে হসপিটালে ভর্তি থাকলো। এখন হসপিটালে আসার পর থেকেই উনি অফিসার দেখলেই দৌড় মারে, আসবো না, সামনে যাবো না, যায় না, আমি ঝুলে যাবো, আমি ঝুলে পড়বো, আমার বউয়ের নাম লিখে আছে, বউ চাকরি করবে, আমি ঝুলে পড়বো, এরকম বলতে থাকে। মরে অফিসার যাবো দিলেই বলছে। ভয় লাগে। হ্যাঁ মরে স্যার। যাবো বলছে। মরে যাবো হ্যাঁ, বলছে। মাঝে মাঝে বলে মরে যাবো, আমি মরে গেলে কি হবে, আমার বউ চাকরি করবো, আমিও মরে যাবো। ওর বাবাও মারা গেছে ক্যান্সারে, কিন্তু এই ভদ্রলোকের ছেলে চাকরি করতে কি ভাবছে। এটা তো ভয় পাচ্ছে, এটা অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে, আর একটা ডিপ্রেশন আসতে পারে ওই রকম ব্যবহার করলে করতে, একটা ডিপ্রেশন তো আসতেই পারে। হ্যাঁ, এখন সেটা বেশি হলে পরে মরেও যেতে পারে। আর যদি শরীর স্টেটটা যদি খুব খুব জোরদার থাকে, তাহলে সহজে মরবে না। মরে মরে যাবো, মরবেই যা বলবে, কিন্তু করবে না। কিন্তু এরকম চলতে চলতে একটা সময় ডিপ্রেশন এসে যেতে পারে, অসম্ভব কিছু না। লাগাতার যদি একটা মানুষের উপর টর্চার করা হয়, হুম, টর্চার করলে তো খুব মুশকিল নয়, এটা তো এক ধরনের টর্চার, তো নিষ্ঠুরতা তো। আর সবসময় নিষ্ঠুরতা মানে ঘুষি মারতে হবে, তারপরে ছুরি দিয়ে কোপাতে হবে, তা তো নয়। তাকে এমন কথা বলবে, এমন মনে তার আঘাত দেবে, সেটা তো নিষ্ঠুরতা। সেখানে রক্ত ঝরবে না, জীবনটা চলে যেতে পারে ওদের। হ্যাঁ, ওই হসপিটালে ভর্তি হওয়ার আগে আমি পাশে ভাবছিলাম, আমি বলছিলাম যে লোকটা আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, নাকি ইনসাল্ট করছে, যা ইনসাল্ট হচ্ছে, হতে হতে 3 দিনের মধ্যেই উনি ভ্যাকসিনেশন হয়ে যায়। আমি তো বললাম তো, ও ও ভয় পাচ্ছে, ওরকম চাপ দিলে সবাই ভয় পাবে। ঠিক আছে, রাখি তাহলে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাইকে আমি শুভরাত্রি জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করলাম। সকলকে শুভরাত্রি জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা ভূমি দর্পণে এক হবো। তার আগে আমরা মেসেজ করে দেবো গ্রুপগুলোতে। অবশ্যই ধন্যবাদ। অবশ্যই।